যে স্পিকার মহোদয় আপনাদেরকে ডাকছে, আসলে সেখানে প্রথম বার্তাই একটা ছিল যে চরে ব্লকটা নিষিদ্ধ করা, আসলে আর কি কি বার্তা দিছে আপনাদেরকে এই ব্যাপারে একটু স্পষ্ট করবেন? না, ব্লক লিডারই প্রধান উদ্দেশ্য ছিল, আর সরে কিছু অনিয়ম হয়েছিল আপনার যে আনন্দবাজারে, এটা নিয়ে তিনি পদক্ষেপ নিয়েছেন, তিনি অত্যন্ত ভালো কিছু বলেছেন। এবং ব্লক লিডার থাকবে না, বলেছেন ব্লক লিডারকে চর থেকে এদেরকে যাতে চলে যায়, ব্লক লিডার চর থেকে একদম একদম হচ্ছে ব্লক লিডার চরই থাকবে না, এটা চর থেকেই চলে যাবে, কেউ চর থাকতে পারবে না ব্লক লিডার। এটা তার একদম ডাইরেক্ট নির্দেশ। এটা মিন্টু মিয়া, রিন্টু মিয়া, জাকির হোসেন, মনু, শাহজাহান পাটারি, হাসান মাকসুদুর রহমান, আমি ফিরোজ সিকদার আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন, আমাদের সাথে যারা আছেন তাদেরকে বলেছেন কোনো কথা নাই, ব্লক লিডার চরে থাকবে না, এরা যাদের বাসায় যায় ঘুমাবে, ব্লক লিডার দরকারই নেই, ডাইরেক্ট বলে দিয়েছেন ব্লক লিডার চরে থাকতেই পারবে না, একদম এটা তার ডাইরেক্ট নির্দেশ। আচ্ছা, এই কথাটা আসলে কতটুকু বাস্তবায়ন করতে পারবেন এবং কতদিনের ভিতরে আসলে জনগণ এটা সুফলটা পাবে? আপনি দেখেছেন এই প্রথম আমাদের মাননীয় স্পিকার মহোদয় প্রথম আমাদেরকে ডেকেছেন 12 ফেব্রুয়ারি পরে, যেহেতু স্পিকার মহোদয় বলেছেন, এখন তো আমরা ডান বাম তাকাবো না, কে আমার ভাই, কে আমার বন্ধু, কে আমার আপন, কে আমার পর, ওদিকে তাকানোর সমান না। স্পিকার মহোদয় বলছেন ব্লক লিডার থাকবে না, শহর থেকে চলে যাবে, এরা চলে যাবে, এটা একদম এটা ফাইনাল কথা। এটা নিয়ে যদি কেউ কোনো ধরনের ঘুরামুষি করে, আমাদের চারজনের মধ্যে কেউ যদি করে, তার বিরুদ্ধে স্পিকার মহোদয় অ্যাকশন নেবে, ও গোলাম মোস্তফা, মিন্টু ভাই, রিন্টু ভাই অ্যাকশন নেবে, স্পষ্ট বলে দিয়েছেন যে ব্লক লিডার একদম একেবারে বাদ, ওরা চরেই থাকতে পারবে না, ওদেরকে চর থেকে চলে যেতে বলছেন, যে যার বাসায় যায় ঘুমাবে। কোনো ব্লক লিডার চরজুদ্দিনের আন্ডারে কোনো ব্লক লিডার থাকবে না, সোনাপুরের কোনো ব্লক লিডার থাকবে না। যদি কোনো কেউ ব্লক লিডারের সাপোর্ট দেন, কোনো সহযোগিতা করেন, তার নেতা বলছেন তাদেরকে দল থেকেই বাদ করে দেবেন, কারণ এটা জনগণের স্বার্থে কাজ করেন, গরিবের পক্ষে কাজ করেন। তিনি চান সাধারণ মানুষের সুখ, তিনি চান চরের মানুষের শান্তি। আচ্ছা, ব্লক লিডার কেনই বা দিলেন, আবার কেনই বা ব্লক লিডারদেরকে সেখান থেকে উৎখাত করে নিতেছেন? ব্লক লিডার দিছে আসলে আমরা কেউ জানি না। ব্লক লিডার যখন তখন হাসান মাকসুদুর রহমান আর জাকির হোসেন বনু মামা, এরা দুজনে মিলে ব্লক লিডার বানিয়েছেন। তাদের কাজটা কি ওখানে এইটাও জানি না। পরে যখন দেখছেন যে ভোটটা আমাদের নষ্ট, ভোটই পাইতেছে না, ভোট গেল কোথায়, তখন বিভিন্ন তদন্ত করে দেখতে পেলো যে ব্লক লিডাররা অপকর্ম করছেন, যার জন্য সাধারণ গরিব অসহায় মানুষ ক্ষিপ্ত হয়ে আমাদেরকে ভোট দেন নাই। চরের ভোটের নেতা খুবই কষ্ট পেয়েছেন, চরের জন্য আমি এত 10 লোকে বন্দোবস্ত জমিন দিলাম এবং আগামীতে বন্দোবস্ত দিব, তারপরে কেন আমাকে ভোট এত কম দিল, কেন চরের মানুষ আমাকে ভোট কম দিল? তদন্ত করে দেখছে যে ব্লক লিডারদের অনিয়মের জন্যে, আর ব্লক লিডার যাদেরকে বানাইছে এই সবার আত্মীয়, মামাতো ভাই, ফুয়াতো ভাই, সব এখানকার বাড়িঘর চরের বাড়ি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো, অনেকের দাবি যে চরে যারা আছে তারাই দায়িত্ব পালন করবেন, দেশের থেকে নৌকা ভাড়া দিয়ে আইসা এখানে হোটেলে খায় আর মানুষের থেকে বিভিন্নভাবে মানে ওইটা টাকা পয়সা আদায় করে এটা বিল দিয়ে চলে যায়। আসলে চরে যারা আছে স্থানীয় বিএনপি, তারা বলতেছেন যখন আওয়ামী লীগ আসে অথবা বিএনপি ক্ষমতা থাকবে না, কিন্তু ওরা দেশের দিকে চলে যাবে, আমরা চরে যারা আছে আমরাই আসলে লাঞ্ছিত, আমরা নির্যাতিত, কিন্তু আমরা দায়িত্ব না পেয়ে দেশের মানুষ এখান থেকে দায়িত্ব পায়, বিভিন্ন জায়গার মানুষে। আসলে এই ব্যাপারটা কতটুকু সত্য এই কথাটা? এটা আমি প্রথম থেকে বলে আসছি, চরের দায়িত্ব কেউ আসে সর্বসন থেকে, কেউ আসে বলার তেনে, কেউ যায় ঢাকার তেনে, কেউ যায় কোন জেলের তেনে, কেউ যায় চাঁদপুরের তেনে, কেউ যায় উপরের তেনে। এটা আমি আগে থেকে, এটার বিরুদ্ধে আমি আগে থেকে ছিলাম যে চরের লোক চর শাসন করবো, বাইরের লোকের কাজ কি? এই যে এখন দেখেন কইছে চরের ব্লকটা সব উঠে আসার জন্য, সব বাড়ি সব চলে যান, সবার কাছে বাড়ি চলে যেতে বললে সব চলে যাবে, যারা চরে আসে চরিতে ঘুমাবে। আগে তো আমি বলছি চরের লোক চর শাসন করবে, আমি যদি চেয়ারম্যান হইতে পারি, আল্লাহ যদি আমার চেয়ারম্যান বানা যদি কবুল করে, চরের মানুষ চর চালাইব, আল্লাহ ভালো চালাক আর মন্দ চালাক, চরের মানুষ চর চালাইব। আরে ভাই শুনুন, আমার জন্ম ইন্দ্রনারায়ণপুরে, ওই মাটিতে আমার বসবাস ছিল, ওই কাদা মাটিতে আমি গোসল করেছি, ওই কাদা মাটির পানি আমি খেয়েছি, যার জন্য ইন্দ্রনারায়ণপুরের প্রতি আমার যথেষ্ট ভালোবাসা, আমার বাড়ির প্রতি আরও বেশি ভালোবাসা। তাই চরে যারা ছিলেন, যারা চরের পানি খেয়েছেন, যারা চরের কাদা মাটিতে গোসল করেছেন, যারা চরের মাটিতে ঘুমান, যারা চরের মাটিতে হাঁটেন, যারা চরের মাটিতে দৌড়ান খান, যারা চরের মাটিতে বসে একটু হাওয়া খান, তাদের প্রতি চরের প্রতি তাদেরই ভালোবাসা থাকবে। আমার তো চরের প্রতি তো ভালোবাসা থাকবে না, আমি তো চরের পানি খাই নাই, চরের পানিতে গোসলও করি নাই, আমরা নেতা গেলে আবার কান্দ করে কোলে করে নিয়ে যায়, মানে পায়ের চরের মাটিও আমাদের পায়ে লাগাতে দিবে না, তো ভালোবাসা আসবে করতে না। আমাদের অভিযোগ আছে অনেকের চরে বাড়ি নাই, ঘর নাই, কিছু শুধু একটা ব্যাগ নিয়ে যায়, হোটেলে থাকে, বোর্ডিংয়ে থাকে, কারো বাড়িতে থাকে, আবার কয়েকদিন পরে ইনকামাদি করে আস্তারা দেশের দিকে ফিরে আসে। আমি তো আপনাকে বলেই দিচ্ছি, আপনি যে ব্লক লিডারের কথা বলছেন, আমি একটা চরে একটা চরে ব্লক লিডারের নাম বলি, যেমন চর শাহরুখের হাশেম হালাদার, তার বাড়ি কথা আপনি খবর নিয়ে দেখেন। তারপর আছে ফরহাদ, তার বাড়ির কথা আপনি খবর নিয়ে দেখেন। তারপরে আসেন এক শিপন পাটারি, কুটি পাটারি সাহেব ছেলে, তার বাড়ির কথা খবর নিয়ে দেখেন। তারপর আসেন আমাদের আব্দুর রহমান বিশ্বাস, তার বাড়ির কথা আপনি খবর নিয়ে দেখেন। তারপরে আসেন আপনার আছে আয়েব আলী মুন্সি, তার বাড়ির কথা আপনি খবর নিয়ে দেখেন। তারপরে আছে যাই হোক, আমি অনেকের নাম জানি, 10 জন, 10 জনের মধ্যে ম্যাক্সিমামে বাড়ি চরে নাই, শুধু ওখানে চরে থাকে সম্ভবত। চরে আছে আমানুল্লাহ ভাই, আর হচ্ছে আপনার ওই কি সর্দার জানো, ইনুস সর্দার, আমানুল্লাহ ভাই, ইনুস সর্দার, হান্নান নজর। এই 10 জনের মধ্যে
তিনজন লোক চরে থাকেন, চরে, হ্যাঁ। এরা চরের বাসিন্দা, এরা অপকর্ম করলে আমরা এদের শাস্তি দিব। আমি এটা ইয়ে করি না। আন্না নজরুল অত্যন্ত, তিনি একজন ভালো মানুষ, অস্বীকার করবো না। এই তারপরে আর তিনজন যেতে আন্না নজরুল, আমানুল্লাহ ভাই, আর হচ্ছে আমরা ইনু সর্দার সাহেব, এই তিনজন চরে থাকে। অপকর্ম করলে এদেরকে শাস্তি আমরা দিব। কিন্তু এরা চরের লোক, চরের পানিতে এরা বসবাস করে, এরা চরের পানি খায়, চরে ঘুমায়, চরে কিছু করে। কিন্তু আর যে 7 জন দিছে এর একজনেরও চরের যেমন বাসিন্দা। আমরা, যেমন আমার জন্ম চরজফরি দিন, আমরা দেখছি যে বর্ষামালার নামে আপনাদের সোনাপুরে একজন ওই আছে, হুজুর আছে, উনি আওয়ামী লীগের আমলে ওনাকে এমন মারছে, ওনার হাতের নখ পর্যন্ত মানে ছুটিয়ে ফেলাইছে, অনেক অত্যাচার নির্যাতন। কিন্তু উনি 5 আগস্টের পরে একটা দায়িত্ব পায়নি, কিন্তু দায়িত্ব পেয়েছে দেশের মানুষে। কিন্তু অনেকেই বলতেছে আসলে যারা অরিজিনাল যেখানে চরে মায়ের খেলো, ফিট খেলো, মামলা খেলো, তারা দায়িত্বের খবর নাই, দেশ তো এসে দায়িত্ব পালন করতেছে। মাওলানা সাহেব আমার সাথে মামলা, গাইবি মামলার আসামি, তার প্রতি অনেক অফিসার হয়েছে, আমি জানি। এটা আমি নিজেও সাক্ষী, আমি নিজে কিন্তু দেখছি। আপনাকে একটি কথা আশ্বস্ত করতে পারি, এই ব্লকটা তো নিষিদ্ধ করা হয়েছে। আমরা তো চর পরিচালনা করাবো, আমরা তো আর সবসময় চরে থাকবো না। কিছু লোকদের তো আমরা দিব। আমরা এরকম এই বসার মানানার মতো লোক, যার দলে নিবেদিত করবি, যাদের ভিতরে সততা রয়েছে, আমরা এদেরকে দিয়ে কিন্তু চরের দায়িত্বে দিব। এরা নিশ্চিত থাকতে পারেন। আমরা কিন্তু চাঁদাবাজি করবো না। কিন্তু চাঁদাবাজি করার মতো মন মানুষের আমাদের থাকতো। 5ই আগস্টের পরে আমি সবার সাথে কনিষ্ঠ সেক্রেটারি, আমি অনেক অনিবারণ করতে পারতাম। আমি কিন্তু একটি টাকা এখন মধ্যে আল্লাহর সাক্ষী রেখে বলতো, চরের কোনো মানুষের কাছ থেকে 10টি পয়সা আমি নিইনি। আমি চরে গেলে নিজে কলা রুটি খেয়ে চলে আসি, আমি সেই লোক। জি, আমরা এখন আপনারা আসলে প্রত্যেকে নিচ্ছেন, যদি কাউকে দায়িত্ব দিতে হয় তাহলে যারা চরে স্থানীয় আছে, যাদের ঘর দুয়ার আছে, যারা সেখানে লাঞ্ছিত হয়েছে আগে পরে স্থাবর তারাই ওখানে দায়িত্ব পালন করে। দেশের কারো এখানে কোনো নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার নেই। কার নেতৃত্বকে দেয়? যারা দল থাকে, এরাই যদি ওরা, আমরা বৈশা সিদ্ধান্ত নিব। আমাদের মুরব্বী সভাপতি সাহেব আছেন হাসান মিয়া, এই মিন্টু মিয়া এবং সেক্রেটারি জিন্টু মিয়া, তাদের সাথে আলাপ করে আমরা, যেহেতু ব্লকটার বাদ হয়ে গেছে, কেমনে কীভাবে চরটা চালান যায়, এটা ওনারা মুরব্বীরা বৈশাখ ডিসিশন দিবে, আমরা ওই ডিসিশনে চলবো। তবে আমরা সাথে করে সৎ মানুষ দিয়ে, এবং আমরা তো সবসময় এলাকায় যাবো। এবং আরেকটা কথা আমি নেতাকে বলেছি, কোনো প্রতিনিধি নিয়ে চলবে না। আমি যদি আমারটা আমি যাবো, আমি আমার বাইরে দিয়ে প্রতিনিধি, আমার ভাই চরের মাটি গিলিবে চালাই, গাছগুলি মাটি গিলি ফাললে ব্যাগে করে মাটি ওর বাড়ির দিয়ে নিয়ে আসে। আচ্ছা, গাছের কথা আরেকটা কথা আসছে, যেটা হলো অনেক সব চরে, নাগরপাড়ারি চর, সব চরে অনেক মানে সতলের জমিন আছে, যেগুলো হলো কানি একদম পুরো ঘাসের উপযোগী। কিন্তু এই ঘাসগুলো কিছু নেতারা কিছু সংখ্যক বৈশালা করতে বিক্রি করে ফেলানোর কারণে যারা স্থানীয় ওখানকার বাসিন্দা আছে, তারা ওটার ভিতরে গরু ঢুকাইতে পারে না, বই ঢুকাইতে পারে না, ওখানে তারা ঘাস কাটতে আনতে পারে না। আসলে এই অবিচারটা কেন? এই টাকাটা এখানে 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা 2, 4, 5 জনে নিয়ে যায়, 2 জনে নিয়ে যায়, আর চরের শত শত মানুষ তারা এখানে কোনো গরু ছাগল এখানে ঢুকাইতে পারে না, ঘাস খাওয়াইতে পারে না। আসলে এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? আমি প্রথমে বলছি, আগেও বলছি, আল্লাহর গজব আছে না, যারা গরিবতী অবিচার করছে গত চর শাসনে 80 দশক থেকে বা 90 দশক থেকে, কারো মৃত্যু কিন্তু স্বাভাবিক মৃত্যু হয় না। এগুলো আল্লাহর গজব অটো করিয়া যায়। যারা এগুলা করবো, অগরূপ আল্লাহর গজব অটো করবো। এখন কি আপনি এটা নিয়ন্ত্রণ রাখতে পারবেন যে কোনো ঘাসের জমিন কোনো বেচা হবে না, ঘাস যারা এলাকার আছে তারাই খাওয়াবে, সবার ভোজগুরু সমানে খাইব, কোনো নেতা বুয়া 10,000, 20,000, 50,000, 2 লাখ, 3 লাখ কোনো মহিলা করতে বেচার কোনো সুযোগ নেই, যে যেমনি পারে এমনি খাওয়াবো। এখানে একটা কথা আছে, জি, আমি তো না, তা আমার বয়স তো 200, আমার বয়স 200 তো 300 বার জন্য গাছই খেয়ে নেয়। তো ওই ঘাস আমি চেষ্টা করবো যে শহরে যাবো, গরু আছে 210 করে বসে আছে, এরা খাইবো। আমি চরের জমিন খাই না, আমার মহিষ 200, আমি 200 মহিষ দিয়ে বাস 300 বার জমিনে ঘাস খাওয়াইতেছি। আমি তো কিছু খাই না, কিন্তু মহিষের দুধ খাই না। মহিষের দুধ আমি যদি 100 মহিষ পালি সরকারি দোকানে, আমি কিছু ধরিনি, কিছু খাইনি। আমার 100 মহিষ আছে, তা আমার 100 মহিষ এখানে ঘাস খাইতেছে পুরো চটটা লইয়া। এখানে আমার 100 মহিষে প্রতিদিন দুধ আসতে আমার প্রায় 20-50 হাজার টাকা। এটা আমার টাকা না, এটি কার টাকা? আমার মহিষে বাচ্চা দেয়, আমার 10 লাখ টাকার মহিষে 1 বছর 20 লাখ টাকা হয়। এটি কার? এটি গরিবের হক না? আপনি এমনি খান না, অমনে খান, মহিষ ফালবেন, ছাগল ফালবেন, বেড়া ফালবেন, কবুতর ফালবেন, কবুতরের জন্য আমার জমি লাগবে, আপনার ভেড়ার জন্য আমার জমি লাগবো, আমার মহিষের জন্য জমি লাগবো 50 টাকা 100 টাকা। কারণটা কি? এটি কার জমি নিচ্ছে? আমরা যদি মহিষ ফালতে হয়, আমরা ওই কৃষকের জমি কিনা মহিষের ঘাস খাওয়ান। দেশের মানুষের গরুর ঘাস খাওয়ায় না, মানুষের জমি লোক নিয়ে রেখা, আপনি অসহায় মানুষের কৃষকের জমিতে লোক নিয়ে রাখেন। কিন্তু আপনার বাড়ি হলো ভোলা বা আপনার বাড়ি হলো বিভিন্ন জায়গায় দূরে, কিন্তু আপনি এখানে চরে মহিষ ফালাই দিচ্ছেন, মানুষ দিয়ে ফালাই দিয়ে সাধারণ মানুষের হক নষ্ট করতেছেন। তারপর যে নোয়াখালী যে লোকমান দালালের বাড়ি হলো নোয়াখালী, ওনার বসে এখানে দিয়া এই লক্ষ লক্ষ টাকা ওনার থেকে নিয়ে নেওয়ার পরে কি করে ওই টাকাগুলো নেতারা নেয়, ওই লোকমান দালালের মানুষের কাছ থেকে চর বেচা ফেলায়, স্থানীয় যারা তারা এখান থেকে বঞ্চিত হয়। দেয়নি, বুঝছি স্থানীয় মানুষের। শুনেন, আমি তো দায়িত্ব পেয়েছি কিছুদিন আগে, নেতা আমাকে কালকে আমাদেরকে পুরোপুরি দায়িত্বটা দিয়েছে। অতীতে কী হয়েছে আমার দেখার বিষয় না। আমি এখন পর্যন্ত চরের মহিষের টাকা বলেন, ছাগলের টাকা বলেন, জমির টাকা বলেন, একবার জমি 1 করা জমি কাউকে দেওয়ার জন্য আজ পর্যন্ত সুপারিশ করিনি। এবং চরের অসহায় গরিবের অসহায় মানুষের 1টি টাকা আমি আপনাকে টাকা এখনও ঢুকাই না, ইনশাআল্লাহ। আমি আল্লাহর সাক্ষী রেখে বলতে পারবো, যদি কেউ প্রমাণ করতে কোনো চরের জমি 10টা টাকা আমি নিয়েছি, কাউকে 1 করা জমিন দিব, টাকা নিয়েছি।
আমার শহরে একটা ছাগল নাই, একটা মহিষ নাই, কিচ্ছু নাই। আমার শহরে কোনো ব্লক লিডারও নাই, আমার শহরে কোনো ভাই ভাতিজা বাইক না, কারোর কোনো দায়িত্ব নাই। আমার তো ভাই আষ্ট ভাই, আরে আষ্ট ভাই তো এক মার হেন তো ভাই আষ্টটা মিলে দিলে বাতি হতে 15-20টা এমনি হয়ে যায়। কাউকে স্যার আমি কোনো দায়িত্ব তো বলা কথা এক করা জমি দেওয়ার জন্য আমরা সুপারিশ করি নাই। আওয়ামী লীগের কোনো মাছের ঘাট করবে যে অনেকে ঘাট করে অনেকে দখল করে। আওয়ামী লীগের যে সরজে গুচ্ছ করা 19টা ঘের, আমরা দেখেন 19টা ঘেরের মধ্যে কোনো ঘেরের মধ্যে আমার কোনো ভাগ আসেনি। আমার কোনো ভাই বেড়াদা কেউ যে 19টা ঘেরের মধ্যে দিচ্ছে। অনেকের দাবি যে এই 19টা ঘের যদি খায়, যারা চরের বিএনপি আছে, যারা চরে ছিল, দুর্দিনে ছিল চরে, তারা বুক করো। আসলে দেশের নেতারা যায় এখানে বুক করে, চরের যারা আছে তারা বঞ্চিত। আসলে এটা অনেকের অভিযোগ। এটা আপনি কীভাবে দেখেন সেক্রেটারি হিসাবে? চরের নেতারা খাইব ঘেরে, এটা খাইব যেন গুচ্ছগ্রাম যে এলাকার লোক এরা খাইব, ওর সাধারণ মানুষ খাইব। কিসের আবার নেতা খাইব? নেতা খাইব ঘেরে, নেতার সর না, নেতার ঘের নাকি আমার ঘের নাকি? সরের নেতা দেখে গেছে সরের ঘের খাইব, খেয়ে জমি চাষ করে ভাত খাইব। সরের জায়গা জমি নিয়ে ঘের করছে, অনেকের 20 করা জমি নিয়ে কাটটা ঘের করছে, এর এখন ঘর দিছে গুচ্ছগ্রামের মধ্যে। এই মাছ সেই অসহায় গরিব নিরীহ মানুষ খাইব। সেখানে আমি যে মাছ ছাড়বো কেন? আমার মতো নেতারা যে মাছ ছাড়বো কেন? এগুলো লজ্জা। আসলে এদেশ থেকে লজ্জা সরমে চলে গেছে গা। ওই যে এক লোক কইছিল হাতি যদি গু খায় কুত্তায় খাইব কি? বলছেন যে হাতি যদি গু খায় কুত্তায় খাইব কি? আসলে তাদের দ্বারা কি আসলে আপনাদের দলের বদনাম হচ্ছে না, দলের ক্ষতি হচ্ছে না? অতীতে কী এসে দেখার দরকার নেই, এখনকার থেকে ইনশাল্লাহ আপনি ধরে নেন শহরে কোনো অনিয়ম আর সম্ভব না। আমি ফিরোজ বেঁচে থাকতে শহরে কোনো অনিয়ম আর হতে দেবো না। হয়তো বলবেন যে আমি একদিন নাই, সমস্যা নাই। এদেশের অনেক বিশিষ্ট ব্যক্তিরা চলে গিয়েছে মানবতার সেবা করতে গিয়ে, সৎ পথে চলতে গিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেদিন মারা যায় বলছে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কোথায়? তিনি সত্যতার সহিত চলছেন। তিনি চিটাং চলে গেছেন, বডিগার্ড ছিলেন, কেউ ছিল না। আমিও না একাই চলি। আমি সাধারণ মানুষের জন্য কাজ করি, মানবতার কল্যাণে কাজ করি, মরণের আগের দিন পর্যন্ত করব। আমার মৃত্যু ওই আসমানে নির্ধারণ করা আছে। আমাকে অনেকে বলেন আপনি এভাবে চলেন না, আপনি এভাবে কথা বলেন কেন, সকল ব্লক লিডার আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার ক্ষতি করবে। আমি বলছি একটি কথা, আমার ভাগ্যে যা লেখা আছে কপাল তাই হবে। ওই আল্লাহ আমাকে আমার জন্ম মৃত্যু আল্লাহই নির্ধারণ করে দিয়েছিলেন। আজ একটি কথা বলতে হয়, আল্লাহর সাক্ষী রেখে বলছি, 21শে ফেব্রুয়ারি যেদিন বাবুল হাওয়া যখন মারা যান, তিনি মারা যাওয়ার মাত্র 22 দিন আগে তিনি বলছেন হোটেল ফ্রি আমিনীর রেস্টুরেন্টে বৈশা সালাউদ্দিন চৌধুরী আর আওয়ামী লীগের ছাত্রলীগের প্রেসিডেন্ট বাবলু ছিল সেখানে। আমি হোটেল রমনা থেকে একটা অনুষ্ঠান শেষ করে, হোটেল সোনাগাতে অনুষ্ঠান শেষ করে আমি সেখানে যাই। আমি একটা ফুটিং খাই, আমাকে সে বলছিলেন এরকম খাবারের কসম নিয়ে, এই খাবারের কসম আমি তোর পাইলে গুলি করুম ফিরোজ, সোনাপুর পালি তোরে গুলি করুম, খাবার নিয়ে কসম করে ওরা সাক্ষী। আমি হতভঙ্গে তাকিয়ে বলেছিলাম, মানে কী বলেন, তোর পাইলে গুলি করতাম এবং গেলে তোরে গুলি করুম। আমি লাগালাম সেখান থেকে যখন আমি বেরিয়ে আসি দেখছি আমার ফুটিংয়ের বিলটা এবং আমার এক কাপ কফির দাম 70 টাকা ছিল, 2টা মিলে, সেই বিলটা তিনি দেন নাই। আমি টাকাটা দিয়ে নিচে চলে আসছি। আসার পর আমি ফোন দিলাম একে মহিবুল্লাহ নগরকে, তিনি বলছিলেন ও জীবনে ফুটি মাছে মারতে পারে নাই। ফোন দিলাম রিন্টু ভাইকে, ফিরোজ আরে চলো। ফোন দিলাম তার মা, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মরহুম জোনাদার সাহেবের সহধর্মিনী, অত্যন্ত ভালো একজন মানুষ, তাকে খুব রেসপেক্ট করে তিনি আমার চেম্বারও আসছেন। বাবুল হাফেজের মা, যে বাবুল হাফেজ আমাকে গুলি করে। আমি বললাম খালাম্মা আমার ছেলে আমাকে, বাবা আমার ছেলে আওয়ামী লীগে যোগ দিয়া মাথায় কাজ করে না। ফোন দিলাম আমার নেতা মাজুর হাবিজ সাহেব, তিনি বলছিলেন ফিরোজ ও গুলি করার ক্ষমতা রাখে না, তুমি শুধু সময়টা ডায়েরিতে লিখে রাখো। তোমারা গুলি করবে কইছে, সময়টা ডায়েরিতে লিখে রাখো। কিন্তু নাগর মেয়া বলছিল ফিরোজ 96 সালে আমার এই লাশটা কবে আর থানার সামনে একে সেলিম শামসুদ্দিন সেলিম আমার লাশ বানিয়ে ঠিক আছে থানার সামনে, কিন্তু আমি নাগর এখনও বেঁচে আছি। কিন্তু আজ থেকে 24 বছর আগে সেলিম এই আল্লাহবাক তাকে নিয়ে গেছে। হয়াত নির্ধারণ হয় আসমানে জমিনে না। আমি মৃত্যুর কখনো ভয় করি না। সাধারণ মানুষের জন্য আমি কাজ করছি, সাধারণ মানুষের সেবা আমি কাজ করছি, সাধারণ মানুষের জন্য কাজ করতে আমার জীবনে চলে যায়, আমার কোনো আপত্তি। আর আমি 8টা বাজে একবার ছিল গেলে কিসে আব্বারে মারে ডাকার জন্য আরও 7টা আছে, সমস্যা কী? মানবতার সেবায় কাজ করি। আমার নেতা মাজুর হাবিজ সাহেব সৎ, আমাদের নেতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সৎ। আমরা সেই আদর্শকে ভালোবেসে, ম্যাডাম খালেদার আদর্শকে ভালোবেসে রাজনীতি করি এবং মানুষের সেবার জন্য কাজ করি। আজীবন মানুষের সেবা করে যাবে ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।